আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। হ্যাঁ, আজকের ব্লগটি হচ্ছে হরর স্টোরির পার্ট 2 এর ব্লগ। আপনারা অনেকেই চেয়েছেন আমি যাতে পার্ট 2 আনি, আরও স্টোরি যাতে আপনাদের সাথে শেয়ার করি। তো অবশেষে আনা অনেক দিন পর। তো চলুন দেখে আসি, শুনে আসি। হরর স্টোরির জন্য, হরর ভাইব আনার জন্য কিছু ছোটখাটো সেটআপ করেছি। জানি না আপনাদের ভালো লাগবে কিনা, ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন আমি কাহিনী শুরু করি। তো আজকের ঘটনাটি হচ্ছে গ্রামের বাড়ি ঘটনা। আপনারা সবাই গ্রামের বাড়ির ঘটনা বেশি পছন্দ করেন দেখেই সেটাই আমি আগে শুরু করছি। এটা হচ্ছে চাঁদপুরের ঘটনা। মেন হচ্ছে আমার আন্টি এবং তার বোন, তারা অনেক ছোট ছিল। তখন যেহেতু গ্রামের বাড়িতে তারা সবাই অনেক ঘোরাঘুরি করত, সন্ধ্যা রাত বা বিকেল হোক তারা অনেক খেলাধুলা করতো, অনেক মাঠে বিলে অনেক জায়গায় যেত। তো গ্রামের বাড়িতে তো অনেক জায়গাই আছে, এমনকি শহরেও অনেক জায়গা আছে যেগুলো আমরা চিন্তা করি যে জায়গাগুলো ভালো না, সেখান থেকে আমরা এড়িয়ে চলি। কিন্তু তারা যেহেতু গ্রামের বাড়িতে সব জায়গায় যে অভ্যস্ত, তো তার জন্য তারা সেখানে গিয়েছে, খেলছে। তো সবাই বলছে যে এখানে যেতে না, তো সেখানে সে একটা কথা বলে ফেলছে যেটা তার উচিত ছিল না। তো বলার পর তিনি যখন বাসায় এসেছে, বাসায় আসার পর তার রাত্রেবেলা অনেক জ্বর আসে, অনেক প্রবলেম হয়, বমি হয়। তো এই কারণে সবাই ভাবে যে অনেক খেলাধুলার কারণে দুপুরবেলা অনেক খেলাধুলা করেছে, এই কারণে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। তারা অন্য কিছু আর চিন্তা করে না ১ম এ। তারপর হঠাৎ করে ২-৩ দিন পর থেকে তার বিহেভ চেঞ্জ হয়ে যায়। তিনি সবার সাথে উগ্রভাবে কথা বলে, উল্টাপাল্টা ব্যবহার করে। তারপর তিনি রাস্তায়, রাস্তায় ঘুরে হুটহাট কোথায় চলে যায় নিজেও বলতে পারে না। বা যখন জ্ঞান আসে তিনি পুরা কোনো এতক্ষণ যে তিনি এত কিছু করেছে, কোনো কিছু সে বলতে পারে না, মনে রাখতে পারে না। তো এই কারণে তাকে কবিরাজ দেখানো হয়। তো কবিরাজ দেখানোর পর কবিরাজ তাকে তার আম্মু-আব্বুকে বলে যে তাকে একটা জিন আছর করেছে। সেই জিনটা তাকে পছন্দ করেছে। এই কারণে এই জিনিসটি হয়েছে আরকি। তিনি বিলে যে এমন একটা কথা বলছে, সেটা এখন তারা বাচ্চা মানুষ, তাদের নিজেরও মনে নেই তারা কি বলছিল। তার জন্য তাকে আকর্ষণ করছে। তো যতদিন তাকে এরকম ঝাড়ফুঁক করা হতো ততদিন তিনি সুস্থ থাকতো, বা হুজুর দিয়ে কোনো কিছু তাবিজ বা কোনো কিছু করলে, দোয়া পড়ালে তিনি সুস্থ থাকতো। কিন্তু সবকিছু বন্ধ হয়ে গেলে তিনি আবার আগের মতো, তাকে কেউ ছাড়তেছিল না। তো অনেকেই ফিরে যায়, আসে, বলে যে এটা সম্ভব না, তাদের কাছে এটার থেকে সরানো সম্ভব না, একদম রক্তের সাথে মিশে গেছে তার। তো তারপরও একটা অনেক নামি দামি একজন হুজুরকে ডাকা হয়। ডাকার পরে তিনি তাদেরকে একটা সময় দেয় যে আজকে রাত্রে তাকে যেভাবেই হোক বাসা থেকে বের হতে দেওয়া যাবে না। তিনি এভাবে অনেকবারই সব দরজা জানালা বন্ধ করার পরও তিনি হঠাৎ করে বাসা থেকে গায়েব হয়ে যেত। পরে কোনো এক দুয়ারে বা কোনো এক বিলে তাকে পাওয়া যেত। কিন্তু তার শরীরে অনেক মারের দাগ ছিল, অনেক কিছু থাকতো। তারপরও এখন কি করার? তো সবাই মিলে ডিসাইড করলো যে হ্যাঁ, তাকে আজকে রাত্রে যেভাবেই হোক রাখবে। তো তার মা তাকে পায়ের সাথে তার ওড়না বাইন্ধা রাখছে, মাঝখানে শোয়া রাখছে রাত্রেবেলা। তিনি তার বাবা-মার সাথেই ঘুমাইছে একদম মাঝখানে। যাতে তিনি উঠলে বা কোনো কিছু করলে যাতে বুঝা যায় যে উনি কোথাও যাচ্ছে কিনা, যাতে বুঝা যায়। তো এত কঠোরভাবে তাকে রাখার পরও সকালবেলা যখন তার আম্মু-আব্বু ঘুম থেকে উঠে, তখন দেখে তিনি তার খাটে নাই, তার জায়গায় নাই। তো জানালাও বন্ধ করা ছিল ভিতর দিয়ে, দরজাও ভিতর দিয়ে বন্ধ করা। তাদের ৩ টা দরজা ছিল, ৩ টা দরজাই বন্ধ করা, সবকিছু বন্ধ করা। কিন্তু সে বাসায় নেই। সবাই তাকে হন্যভাবে খোঁজাখুঁজি করে, সব জায়গায় খোঁজাখুঁজি করে, কেউ পায় না। কিন্তু মেইন কথা হচ্ছে সবকিছু বন্ধ করার পরও তিনি কিভাবে বের হইলো? কিভাবে তাকে তারা নিয়ে গেল? তো অনেকদিন খোঁজার পর প্রায় ৩ থেকে ৪ দিন পরে তাকে যেই ক্ষেতের সামনে দাঁড়িয়ে তিনি যে মজা ঠাট্টা করছিল, সেই ক্ষেতেরই যে কিছু পাইপ থাকে, বড় মোটা পাইপ থাকে, আপনারা গ্রামের বাড়িতে গেলে দেখবেন যে বড় মোটা পাইপের সাহায্যে আপনার ধান ক্ষেতের মধ্যে পানি দিতেছে। তো ওই মোটা পাইপ প্রায় আপনার ৭ থেকে ৮ ফুট উঁচুয় রাখা। ওই পাইপের সাথে তার চুলের সাথে গলার মধ্যে ফাঁস দিয়ে ঝুলানো। তার চুল অনেক লম্বা ছিল। তো এই কারণে গলার মধ্যে ফাঁস দিয়ে ঝুলানো ছিল তাকে। মানে
অনেকই খারাপ অবস্থায় তাকে পাওয়া যায়। তো যখন তার লাশ তারা বাসায় নিয়ে আসে, বাসায় নিয়ে আসার পর সেই হুজুরটাকে আবার ডাকানো হয় তার জানাজার জন্য। তো ডাকানোর সময় সেই হুজুরটা তাকে বলে যে ওনার কিছু দুষ্টুমির কারণে সেই জিনটা অনেক ক্ষিপ্ত হয়ে তাকে নিয়ে যায়। তাকে নিয়ে যায় কিসে করে যায়? গ্রামের বাড়িতে দেখবেন যে সচরাচর যে টিনের বাসাগুলা আছে, সেই টিনের বাসাগুলার মাঝখানে বা কাঠের বাসা বলেন, তো ওগুলার মাঝখানে প্রায় এতটুকু হাত, মানে এতটুকু হাত ফাঁকা থাকে। একদম টিনের থেকে একটু নিচে মাঝখানে এতটুকু হাত ফাঁকা থাকে। এই ফাঁকা দিয়ে তাকে নিয়ে গেছে। তো এই ফাঁকা দিয়ে নিয়ে যেয়ে ১ম এ তাকে বাঁশবাগানে ফেলা হইছে, তারপর তাকে বিলে ফেলা হইছে। অনেক জায়গায় ফেলা হইছে, ফেলা হয়ে তারপর লাস্টে তাকে এভাবে ফাঁসি দিয়ে মারা হইছে। কারণ তার শরীরে, তার ঘাড়ে, মুখে অনেক জায়গায় কাটার দাগ ছিল, ছিঁড়া, ছিঁড়া দাগ ছিল, মানে খুবই খারাপ অবস্থা ছিল। তো এরপর থেকে সেই বিলের ওখানে কেউ ওরকম কথা বলে না। তো আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তিনি এখন আর দুনিয়াতে নেই। তো এই ঘটনাটা আমি আমার আন্টি থেকে শুনেছিলাম ছোটকালে, মানে ছোটকালে বলতে ১০-১২ বছরের সময়। প্রায় প্রায় এখনো গ্রামে গেলে আমি অনেক এই কাহিনীটা বারবার শুনি, আরো শুনি। যতবারই শুনি অতবারই অনেক বেশি ভয় লাগে। আশা করি এই কাহিনীটা আপনাদের ভালো লাগবে। তো ১ম স্টোরির শেষে আমি আপনাদেরকে গ্রামের বাড়ির আরেকটা শর্ট স্টোরি বলি। তো এটা ঘটেছে আমার ফুপির সাথে। তো আমার ফুপি যখন গ্রামের বাড়িতে গিয়েছিল, তিনি তো চাঁদপুর শহরে থাকেন। তো যখন চাঁদপুর একদম গ্রামের বাড়িতে গিয়েছিল আমার দাদার বাড়িতে, তো সেখানে তার একটা বদ অভ্যাস ছিল, সে দুপুরবেলা গোসল করে তার চুল অনেক বড়, সে বাইরে উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আঁচড়াতো। মানে চুল আঁচড়াতো। তো একটা সময় কি হয়েছে, আমার ফুপি দাঁড়িয়ে চুল আঁচড়াইতেছে। তো আমাদের দাদু বাড়িটা আপনারা হয়তো বা আমার যে আগের ব্লগটা আছে দাদু বাড়ির, যে ব্লগগুলো ওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমার দাদু বাড়ির উঠানটা কেমন। তো সেই উঠানে আমার দাদির ঘরের সামনে দাঁড়িয়ে তিনি চুল আঁচড়াতেছে, মানে চুল আঁচড়াচ্ছিল। তো ওই টাইমে তখন মনে হয় দুপুর না বিকাল টাইম, মানে সন্ধ্যা হবে হবে এরকম একটা সময়। তো সে চুল আঁচড়াতে আঁচড়াতে হঠাৎ করে দেখতেছে যে আমাদের বাড়ির একদম মেন যে গেটটা, সেই গেট দিয়ে একটা লোক, মানে অনেক বড় সাদা দাড়ি, কিন্তু তার চেহারা কভার করা, তার চেহারার মধ্যে কভার করা, মানে ঘোমটার মতো দেওয়া। কিন্তু তিনি পুরুষ মানুষ ছিল। তিনি পরনে তার হাত পা, তার মানে শরীরের গঠন দেখে বোঝা যাচ্ছিল তিনি পুরুষ মানুষ। তিনি বড় একটা আলখাল্লা জুব্বার মতো পরা ছিল, কোমরে একটা তার আপনার ইসের মতো বাঁধা ছিল, বস্তার মতো যে কোমরে বাঁধা ছিল। তো উনি আসতেছে হেঁটে হেঁটে। তো তখন দাদি আবার রান্নাঘরে ছিল। তো ফুপি দাঁড়িয়ে যখন করতেছিল, মানে চিরুনি দিয়ে চুল আঁচড়াইতেছিল, তখন ওই লোকটা যখন ভিতর দিয়ে ঢুকে, মানে আমাদের উঠান দিয়ে ঢুকে ভিতরে হচ্ছে মানে পুষ্কুনি ঘাট, পুকুর ঘাট, এর আরেকটু সামনে হচ্ছে আপনার বাঁশবাগান, সুপারি বাগান, মানে আম টাম, মানে অনেক ধরনের গাছ, মেন হচ্ছে ওটা বাগান। তো সে মেন কথা হচ্ছে ওই গলি দিয়ে বের হয়ে বাগান দিয়ে বের হয়ে যাবে, এরকম একটা অবস্থা ছিল। তো সে যখন গলি দিয়ে ঢুকছে, আমার ফুপ্পিও আস্তে আস্তে তার দিকে আগাইতেছে যে আপনি কে, আপনি কি আমাদের বাসায় কেন আসছেন, আপনি কে, আপনি কোথায় যাচ্ছেন। এটা বইলা আমার ফুপি যখন তার হাতে এভাবে ধরছে যে আপনি কে, তো সে তখন তার ঘুমটাটা, মানে সে তখন এভাবে আমার ফুপির দিকে তাকাইছে। তাকানোর কারণে আমার ফুপি ভয়ে সেখানে সে চিৎকার করে সেন্সলেস হয়ে গেছে। তো তার সেন্সলেস হওয়ার পরে আমার দাদি আসছে। আমার দাদি এসে তাকে ধরছে, পানি টানি দিছে, তাকে উঠাইছে। উঠানোর পর দাদি জিজ্ঞেস করছে কি হয়েছিল তখন, মানে সে তখন পড়া ছিল উঠানে, কেউ ছিল না, সে সেন্সলেস হয়ে গেছে। তো তখন সে উঠে বলতেছে যে আমি এরকম একটা লোক দেখছি, সে আসছে, আমি তাকে বলতেছি যে কোথায় যান, কোথায় যান, এটা বলে আমি তার হাতটা ধরছি, সে আমার দিকে তাকাইছে, আমি তাকে দেখা আমি আর ঠিক থাকতে পারিনি। তার চোখ অস্বাভাবিক বড়, প্লাস লাল, মুখগুলাও বড়, দাড়ি ছিল অনেক বড়, শরীরে অনেক বড় বড় পশম, মানে তার মেইনলি তার চোখ দেখে আমি অনেক বেশি ভয় পেয়েছি। তো এটা ছিল আমার দাদু বাড়ির শর্ট একটা স্টোরি। তো এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে নেক্সট যে হরর স্টোরি পার্টটা আসবে, মানে হরর স্টোরি যে ব্লগটা আসবে, সেটাতে আমার সাথে ঘটে যাওয়া ৩টা ঘটনার মধ্যে একটা ঘটনা হলো আমি আপনাদেরকে বলবো। আমার সাথে ঘটে গেছে ছোট ছোট ৩টা ঘটনা, যেটার জন্য আমি এখনো ওই যে ডিম লাইট জ্বালিয়ে বা কোনো একটা লাইট জ্বালিয়ে ঘুমাই, না হলে ঘুমাইতে পারি না। একদম অন্ধকারে আমি ঘুমাইতে পারি না। এটা আমার আগের হরর স্টোরি ব্লগ আপনারা দেখে থাকলে অবশ্যই জানবেন। তো ৩টা স্টোরির মধ্যে একটা স্টোরি আজকে আপনাদেরকে শেয়ার করি, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আর বেশি টানবো না। সেই স্টোরিটা হচ্ছে আমার দাদু বাড়ি থেকে আসার পর যে যতগুলো ঘটনা ঘটছে আমার সাথে, এর মাঝখানেই এটা হচ্ছে একদম
প্রথম ঘটনা। আগে থেকে আমার একটা প্রবলেম ছিল যে আমার ঘুমানোর সময় কোনো লাইট জ্বালানো থাকলে আমার ঘুম আসতো না। মানে চোখের মধ্যে লাইট পড়লে আমি ঘুমাতে পারতাম না। তখন আমি পুরা ঘর অন্ধকার করে তারপর ঘুমাতাম। কিন্তু এখন জিনিসটা পুরা ডিফারেন্ট হয়ে চেঞ্জ হয়ে গেছে কিছু ঘটনার জন্য। তো যাই হোক, তো ১ম ঘটনাটা হচ্ছে এই খাটেই আমি ঘুমিয়েছিলাম। এখন আমি মাথা দেই এই সাইডে, আগে দিতাম এই সাইডে। তখন এই সাইডে যখন আমি মাথা রেখে শুয়েছিলাম, তো রাত বাজে তখন আনুমানিক ২টা ৫২ এখনো আমার ক্লিয়ার মনে আছে। তো তখন বাইরে বৃষ্টি হইতেছিল। বৃষ্টি হইতেছিল দেখে আমি আবার YouTube এ কোনো ভিডিও বা পাকিস্তানি কোনো ড্রামা কোনো কিছু দেখতে, দেখতে ঘুমানোর আমার অভ্যাস আছে। তো আমি ভিডিও চালু করে দেখতেছি। এক কানে ইয়ারফোন আরেক কানে আমার খোলা ছিল। এই যে পায়ের যে বুড়ো আঙুলটা বরাবর একদম নাক বরাবর আমি একদম সোজাসুজি শুয়েছিলাম। তো এই কারণে হয়তোবা আমাকে বোবায় ধরেছিল। কিন্তু আমি তখন জাগনা। আমি ঘুমাইনি। তো বোবায় ধরাতে আমি যেহেতু আমার কাছে নতুন না, বোবাই এর আগে আমাকে অনেকবারও ধরছে। এই কারণে আমার কাছে আহামরি তখন লাগেনি। আমি এজন্য দুরূদ শরীফ পড়তেছিলাম মনে, মনে দোয়া পড়তেছিলাম মানে মনে, মনে জোরে, জোরে। পরে আমাকে মানে বোবা ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে আমি নরমাল হই। নরমাল হয়ে এক সাইড হয়ে শুই। এক সাইড হয়ে শুই যাতে এরকম প্রবলেম আর না হয়, আর যাতে ঘুমায় গেলেও আমার সমস্যা না হয়। তো শোয়ার পরে কি হইল কি, আমার মানে ডান কানে হালকা করে একটা গরম বাতাস গেছে। মানে একদম গরম বাতাস। আপনি যে আপনার কানে, আপনার কাঁধে, আপনার পাশে যদি কেউ শোয়ে এখানে মুখ রেখে যদি নিঃশ্বাস নেয়, একটা বাতাস আসবে না গরম বাতাস? সেম তেমন একটা গরম বাতাস আমার কানের সামনে আসে। আসাতে আমি তো মানে তখন লাফ দিয়ে উইঠা বইসা পড়ি। বইসা পড়ি যে হইলোটা কি? হইলোটা কি? আমি ভাবছি যে হয়তোবা মানে যেহেতু বৃষ্টি হইতেছে, বাতাস ছাড়ছে, হয়তোবা কোথা থেকে বাতাস, কিন্তু গরম বাতাস কিভাবে আসবে? ঠান্ডা বাতাস আসার কথা। তো তখন আমি উঠে দাঁড়ায় ওই রুমে যাই। ওই রুমে যাই দেখি আম্মু আব্বু ঘুমাইতেছে। আমি তো তখন অনেক বেশি ভয় পেয়ে যাই। তখন সাথে, সাথে লাইটটা আমি জ্বালায় ফেলি। লাইটটা জ্বালায় কতক্ষণ বসে আছি। ঘুম আসতেছে না। টেনশন, ভয় কাজ করতেছে। তারপরে চিন্তা করলাম এরকম তো সম্ভব না। তা আমি আবার শুয়ে পড়ি। আবার শুয়ে পড়ার পর কিছুক্ষণ পরে আমি তখন ঘুমাই। গরম বাতাসটা যেই সাইড দিয়ে আসছে, ওই সাইড দিয়েই ফিরে আমি শুয়ে আছি। যে আমি দেখব কিছু হয় কিনা বা কোনো প্রবলেম হয় কিনা। তারপরও আমি আমার শরীর বন্ধ করছি। ঘুমানোর সময় শরীর বন্ধ করছি, দোয়া পড়ছি যাতে কিছু না হয়। কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছি যে আমার রুমে, আমার এখানে কে জানি হাঁটাহাঁটি করতেছে। মানে হাঁটতেছে, কেউ দৌড়াইতেছে, একটা শব্দ হয় না তেমন। তো এই জিনিসটার পর থেকে কি হইছে, আমি আরকি লাইট অফ করে ঘুমাইতে পারি না। এই প্রবলেমটা আমার সাথে আমি ফেস, হ্যাঁ, আপনাদের কাছে মনে হতে পারে এটা অনেক ছোট একটা নরমাল একটা ব্যাপার বাট যার সাথে ঘটে সেই বুঝে যে আসল প্রবলেমটা। মানে যার সাথে আসলে ছোট একটা ঘটনা হোক, যেই হোক, যার সাথে ঘটে সে চিন্তা করে। এজন্য আমি এখনো লাইট জ্বালিয়ে ঘুমাই। তার সাথে তো আরো ২ টা ঘটনা ঘটছেই। এই কারণে আমি একাও ঘুমাইতে পারি না। আমি আম্মুকে নিয়ে ঘুমাইতাম। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব নেক্সট পার্টে। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আরো এরকম হরর স্টোরি শোনার জন্য। আর এটা কেমন লেগেছে, আমার এই ৩ টা স্টোরি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সুস্থ না থাকলে আমার ভিডিও কিভাবে দেখবেন? যাই হোক, তো আল্লাহ হাফেজ।